দেখতে পাচ্ছি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে এই আন্দোলন। এই মুহূর্তে আমরা কথা বলবো, প্রবীর বাবু রয়েছে আমাদের সঙ্গে। আমরা দেখেছি দীর্ঘদিন আপনারা এসএসসি ভবনের সামনে বসেছিলেন, আন্দোলন করেছেন। আজকে দেখলাম অপর এক পক্ষ, দুই পক্ষই কার্যত বলছেন যে আমরা যোগ্য। আপনাদের মধ্যে হঠাৎ এই বিভাজনটা কেন সৃষ্টি হলো? চাকরি তো সবার গেছে। দেখুন, বিভাজনটা করেছে তো রাজনৈতিক দলেরা। বিভাজন করিয়েছে বিকাশ ভট্টাচার্য, বিভাজন করিয়েছে শামীম, বিভাজন ঘটিয়েছে অভিজিৎ গাঙ্গুলি, বিভাজন ঘটিয়েছে আমাদের বিরোধী দলের নেতা। এদের চক্রান্তে আজকে পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য আজকে তো বিভাজন ঘটিয়েছে। কিন্তু আজকে এরাই সকলেই যোগ্য, একমাত্র 1212 ছিল অযোগ্য। আপনারা বলুন, আজকে কিছু রাজনৈতিক দলের নেতা এবং কিছু বিচারপতির লয়ার আজকে বলছে যে এসএসসিকে বলছে, রাজ্য সরকারকে বলছে যে তাদেরকে তালিকা তুলে দিতে হবে। কেন তালিকা তুলবে? একজন ধর্ষণকারী, সে ধর্ষণ করলো, তার বিচারটাকে বিচার করে কোর্ট। কিন্তু কোর্ট না বিচার করে আজকে রাজ্য সরকার বিচার করবে? আমরা প্রথম থেকে বলেছি যে এটা পুরোপুরি সেটিং ছিল অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বিকাশ ভট্টাচার্যের। উনি বিকাশ ভট্টাচার্যকে গুরু বলেছিলেন এবং গুরু বলার পর উনি তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং ওই সাংসদ হওয়ার লোভে বিজেপিকে তোষামত করার জন্য আজকে 26,000 ছেলেকে বাতিল করার চক্রান্তে আজকে ওএমআর ইস্যুটাকে বাদ দিয়ে দিলেন। আজকে উনি যদি এত বড় বিচারপতি হলেন, তাহলে উনি ওএমআর ইস্যুটা সঠিক কি বেঠিক জানলেন না। সেটা না করে উনি চক্রান্ত করে ওই অভিজিৎ গাঙ্গুলির ওই বিকাশ ভট্টাচার্যের পাল্লায় পড়ে আজকে এটাকে উনি চক্রান্ত করলেন এবং সেটিং। এবং আমি বলছি তো, কারণ এই পুরোপুরি সেটিং না হলে এটা হয় না। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি ডিভিশন বেঞ্চে ফিরে এসছে, তখন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে বললেন বোমা পড়বে। তাহলে উনি কি জানতেন যে এটা আজকে এটা পুরোপুরি 26,000 ছেলে জীবিকা নষ্ট হয়ে যাবে? তাহলে এটাও ছিল, আমরা কি মনে করতে পারি পশ্চিমবঙ্গবাসীরা সেটিং ছিল। তারপর আবার সুপ্রিম কোর্ট চলে গেল। আজকে আমরা যে বলছি, আমাদের মনে তো কোশ্চেন জাগতে পারে যে আজকে সুপ্রিম কোর্টের সঙ্গে সেটিং হয়েছে কিনা। তার কারণ প্রধান বিচারপতি উনি আসার পরে 65B শুনলেন না এবং যেদিন রায় দেওয়া হলো সেই দিনই আমরা পত্রিকায় দেখেছি যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে বৈঠক করছেন, তার সঙ্গে ছবি বেরিয়ে গেল এবং তিনি নাকি রাজ্যসভার সাংসদ হচ্ছেন। তাহলে এই 26,000 ছেলের জীবনের বিনিময়ে উনি আজকে রাজ্যসভার সাংসদ পদ পেতে চলেছেন। তাহলে আজকে আমাদের একটাই কথা, যে আজকে যদি এত বড় চক্রান্ত না হতো, তাহলে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের এই হাজার হাজার ছেলেকে আজকে ফাঁসি কাটে ঝোলাতে পারতো না। এবং আমি বারবার একটা কথা বলেছি, ওই অভিজিৎ গাঙ্গুলিকে আমি হারমাত বলেছি। কারণ হচ্ছে উনি বিচারপতি ছিলেন এবং বিকাশ ভট্টাচার্যের শিষ্য ছিলেন। আজকে সিপিএম পুরোপুরি হারমাত দিকে যোগান দিচ্ছে বিজেপি সরকারকে। তাহলে বিজেপি যাওয়ার আগে আজকে বিকাশ ভট্টাচার্যের শিষ্য সে চলে গেছে, তাহলে সে তো ছিল হারমাত, কারণ 4050 জনের জীবিকা নষ্ট করেছে। আর হাইকোর্ট চত্বরে একজন মোটা হাতি ঘুরে বেড়াচ্ছে, আমরা তাকে জাঙ্গিয়া পরিয়ে ছেড়ে দেবো। আর একটা কথা বলেছি, 2009 সালের প্যানেলটা আমরা বাতিল করাবো, কারণ আমরা 2019 সালের পর প্যানেল এক্সপায়ার হয়েছিল, তারপর 2022 সালে কেস হয়। এই কেসটা হয় না, অভিজিৎ গাঙ্গুলি এজলাসে নিয়েছে এই কেসটাকে করে আজকে হাজার হাজার ছেলের চাকরিটাকে আজকে খেয়ে দিল। তাহলে 2009 সালে যে ক্যাগ রিপোর্ট বেরিয়েছে, 42,000 ছেলের মধ্যে 36,000 আজকে অযোগ্য। তাহলে সেই প্যানেলটাকে বাতিল করতেই হবে। এবং একটা কথাই বলে দিচ্ছি অভিজিৎ গাঙ্গুলি এবং বিকাশ ভট্টাচার্যকে, তোমাদের সকল তথ্য আমাদের কাছে আছে। স্কুলের আমরা গ্রুপ সি গ্রুপ বি চাকরি করি এবং সেই তথ্য আমরা একের পর এক তুলে ধরবো। দুজনকে আমি তথ্য দিয়েছি। একটা কথাই বলছি, তোমরা একটা মারবে গব্বর, तुम एक मारेगा तो हम 2 मारेगा, तुम 2 मारेगा तो हम 4 मारेगा, तुम 4 मारेगा तो हम 6 मारेगा। এখানে তো দিনের পর দিন বসেছিলেন, কি বাড়ি চলে যাবেন কি করবেন? আমি সত্যি জানি না কি করব। এখানে 1.5 মাস ধরে লড়াই করছি। ওই যে বললাম, প্রমাণিত কিছুই হয়নি, তবুও স্কুলে যাচ্ছি না। আমরাও চাই ওএমআর প্রকাশ হোক, আমরাও চাই রিপ্যানেল হোক, আমরাও সবটাই চাইছি। কিন্তু এই যে সরকার বা এসএসসি চেয়ারম্যান বা রাষ্ট্রশক্তি বা যাই বলুন, তারা আমাদের বিরোধিতা করে আমাদেরকে কেন এভাবে আটকে রেখেছে আমরা জানি না। আমি সত্যি জানি না। আমার সত্যি বলার মতো মানসিক অবস্থা আজকে নেই। আমাকে ছেড়ে দিন, আমি বলবো না। ম্যাডাম, এই মুহূর্তে আমাদের স্ট্যাটাস হচ্ছে আমাদের চাকরি আছে, আমরা জানি আমরা এখনো চাকরি করি, কিন্তু আমাদের বেতন নেই। আমাদের শাস্তিটা দেওয়া হচ্ছে
মানে কোনোভাবে আমাদের যখন অযোগ্য প্রমাণ করতে পারিনি, তাই আমাদেরকে পেটে মেরে দিয়েছে, ভাতে মেরে দিয়েছে, রুজি রোজগারে মেরে দিয়েছে, বুঝতে পারলেন? এই অবস্থায় আমাদের চাকরি আছে এটুকু জানি, কিন্তু আমাদের রোজগার নেই, আমরা বেকার হয়ে গেছি, আমাদের সোর্স অফ ইনকাম নেই। এই অবস্থায় আমরা মানে একদম নিঃস্ব। আর দেখুন প্রশাসন, আমরা যেদিন বিকাশ ভবন যাচ্ছিলাম সামান্য কথা বলতে, আমরা আমাদের এগেনস্টে 1.5 মাসে কোথাও কোনো এলিগেশন পড়েনি যে আমরা মেরেছি, পিটিয়েছি, ভেঙেছি, অত্যাচার করেছি, কিন্তু আমরা বিকাশ ভবনে যখন যাচ্ছিলাম আমাদের বাধা দেওয়া হয়েছিল এবং আমরা শান্তিপূর্ণভাবে যখন গেছি আমাদের মৈক ভবনে আটকে দেওয়া হয়েছে। অথচ এখানকার প্রশাসন ওনাদের আটকালো না। ওনারা তো এতদিন স্কুল যাওয়ার নাম করে মাইনে পাচ্ছে, অথচ স্কুল যাচ্ছে না, পড়াচ্ছে না, পরীক্ষা দেবে না, মামার বাড়ির আবদার, এই আবদার নিয়ে এই পর্যন্ত চলে এসছে। অথচ এদেরকে প্রশাসন নিজে মানে প্রোটেকশন নিয়ে দাঁড়িয়েছে। তাহলে আপনি বলুন যোগ্যতার মাপকাঠিটা কোথায় দুর্বল? কে বেসিক্যালি যোগ্য, কে অযোগ্য? বড় বড় বিগ টার্ম সবাই ইউজ করতে পারে, সার্থকতা কি সেটাকে তো এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন করার একটা কোয়ালিটি লাগে। তো প্রশাসন কোথায় আটকাবে তা না, নিজেরা প্রোটেকশন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বুঝতে পারছি না সাধারণ নাগরিক হিসেবে সমাজতন্ত্রের মধ্যে থেকে আমরা সংবিধানকে তো মেনে চলতে বাধ্য। সুপ্রিম কোর্টের সংবিধান মেনে চলেছে বলেই কিন্তু আমাদের আজ পর্যন্ত টার্মিনেশন করতে পারিনি, সেগ্রিগেশন করতে পারিনি। তাহলে এরা কোন যুক্তিতে এত বড় বড় লিডারশিপ করছে? এরা কেন, ম্যাডাম আপনি বলুন না, এরা কেন নিজেদের কাজটুকু করে পারিশ্রমিক নিচ্ছে না, এখানে এসে নোংরা পলিটিক্স করছে? এরা তো শিক্ষক, তাই এদেরকে তো স্কুলে পড়ানোর দরকার। এরা এখানে এসে কামড়াকামড়ি করছে, পশু পাখিদের মতন খাবলাচ্ছে, নিজেদের ইনসিকিউরিটি প্রকাশ করছে, নিজেদের দুর্বলতা, ভয় এগুলো দেখাচ্ছে। কেন, কিসের জন্য? 2-4টে ফেসবুক, সোশ্যাল মিডিয়া এ সমস্ততে অ্যাক্টিভ হলেই হয়ে গেল? সত্যিকালে যোগ্যতা দেখাতে হয় তার কাজকর্মে। আমাদের আজকে যা অবস্থা, আমাদের এবারে সুইসাইড করতে হবে। যদি এটা গণতন্ত্র হয়, যদি সরকার এটার সাপোর্টে হয়, যদি প্রশাসন এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আমরা এখানে সুইসাইড করব। ওই তো দেখলেন একজন ম্যাডাম হাত পা কাঁপছে, এটা কেন হচ্ছে? ওই দেখুন একজন স্যারের মানে চাতা অবস্থা। এইভাবে হয় না, এভাবে চলে না। এটা ন্যায় নীতি, সত্যকে মেরে ফেলা হচ্ছে, চূড়ান্ত অনিয়ম অন্যায় চলছে। আপনাদের হাত জোর করে বলছি, বহুবার বলেছি যে সরকার দেখুক, সরকার দেখছে না। মিডিয়া, বড় বড় নামজাতা মিডিয়া যদি ওদের কেনা হয়, কোটি কোটি টাকা ওরা তুলেছে। আমাদের তো টাকা নেই, আমাদের নিজেদের খাওয়ার মতন ক্ষমতা নেই, এখন বাড়িতে খাওয়ানোর মতনও ক্ষমতা নেই। এই দিক থেকে আমরা এখন এই মুহূর্তে অযোগ্য। কিন্তু শিক্ষকতা যোগ্যতায় পড়ানোর ক্ষেত্রে আমরা অযোগ্য কখনোই মানিনি, মানবও না।